আজকে কথা বলবো আহমদ ছফা ওনার একটি ছোট গল্প সেটি নিয়ে। ছোট গল্পটির নাম হচ্ছে নিহত নক্ষত্র। এই গল্পটি একদমই যারা কেবল ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে এরকম কয়েকজন স্টুডেন্টদের নিয়ে। তো এর নাম ভূমিকায় আছেন মুনতাসির, ওনারই গল্প মেনলি, এবং যে গল্পটি করছেন সে হচ্ছে লেখক, ওনার নাম ওখানে দেওয়া হচ্ছে জাফর, সাথে আরও দু একজন বন্ধুর কথা এখানে চলে আসছে। তো এখানে বলা হচ্ছে যে জাফর খুব নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন যে আসলে সে অন্য কোনো সাবজেক্টে চান্স না পেয়ে সে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। আর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, যেহেতু মধুর ক্যান্টিনের কথা বলা হচ্ছে বা পারিপার্শ্বিক যে কথাগুলো বলা হচ্ছে, বুঝে শুনে এটা বোঝা যাচ্ছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলা হচ্ছে। তো উনি বলছে যে আমি আসলে অন্য কোনো সাবজেক্টে চান্স না পেয়ে আসলে বাধ্য হয়ে একরকম বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম, এবং ওনার বলতে দ্বিধা নেই যে উনি 95% ওনার যে বন্ধুবান্ধব ওনার সাথে কথা বলে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে আসলে সবাই অন্য কোথাও সুযোগ না পেয়েই বাংলাতে ভর্তি হয়েছিলেন। কিন্তু মুনতাসির, যার কথা উনি বলছেন, সে প্লেস করা একজন স্টুডেন্ট, এসএসসি এবং এইচএসসি দুইটাতে প্লেস করা, খুলনা থেকে আসা। সে ইচ্ছাকৃতভাবেই বাংলাতে ভর্তি হয়েছিলেন। সে চাইলে অনেক অন্য কোনো সাবজেক্টে যেতে পারতেন, বাট সে ইচ্ছাকৃতভাবে এটাতে আসলেন। তো ঘটনাক্রমে এই মুনতাসির যেমন তার সাবজেক্টের ডিপার্টমেন্টের বন্ধু, ঠিক তেমনই তার আবার রুমমেট। তো তাকে সে সার্বক্ষণিক 24 ঘন্টায় দেখতেন, এবং এই ছেলেটার মধ্যে এক ধরনের চুপচাপ ভাব, একটা গাম্ভীর্য, হ্যাঁ, সবসময় বন্ধু হলেও তার সাথে সবসময় তুমি তুমি করে কথা বলতেন, এবং সে তার নিজের জগৎ নিয়ে থাকতেন, চুপচাপ তার মতো করে লেখাপড়া করছে, কোনো ইয়ে নাই। শুধু দেখতো যে ক্লাসের ফাঁকে ফাঁকে তহুরা নামের একটা মেয়ের সাথে সে মাঝে মাঝে ইউক্যালিপটাস গাছ নামে একটা গাছের কথা বলা আছে, যে যার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো। তহুরা আবার আসতো মতিঝিল থেকে, নিজের বাসা থেকে। তো এইটুকুই, এর বাইরে আর কোনো কিছু নেই। এবং সবাই শুধু তার যে মুনতাসির যে চলাফেরা, হ্যাঁ, যেভাবে সে চলতো তাই দেখে সবাই তাকে একটু সমীহ করে বা ওইভাবে চলতো। আর লেখাপড়ায় তো বেশ ভালো ছিল, সব মিলে সবাই তাকে খুব সমীহ করেই চলতো। এর বাইরে আসলে কোনো কিছু নয়। হঠাৎ করে যেটা হলো যে ইউনিভার্সিটি যেমন হয় আর কি, যে দাঙ্গা লেগে যায়। একদিন যেটা হলো যে 20 জন ছাত্র হকি স্টিক নিয়ে মারামারি শুরু হয়ে গেল, এবং সে মারামারির এক পর্যায়ে একজন অধ্যাপকের বাড়িতে আগুন দিল, সে চেয়ার টেবিল ভাঙচুর করলো, তার মাথা ফাটালো। ছাত্রছাত্রী সবাই সবাই ভয়ে ক্লাসে পলায়ন করলো, মেয়েরা কমন রুম থেকে বেরোতে পারলো না। এইরকম একটা অবস্থায় তাদের এক ফ্রেন্ড, যার মাথা ফাটায় দেয়, এবং মাথা ফাটানো অবস্থায় সে পলায়ন করতেছে, এবং পিছন পিছন তার মাথা ফাটানোর জন্য দুজন হকি স্টিক নিয়ে দৌড়ায় চলে যাচ্ছে। তো এটা সে দৌড়াতে দৌড়াতে শাহবাগের দিকে যাচ্ছে, আর তখন পাবলিক লাইব্রেরি থেকে মুনতাসির পড়ে ওই দিক দিয়ে আসতেছে। তো লেখক জাফরও আবার ওই পিছন পিছন, জাফর বলছে যে আমি সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলতাম, যার জন্য আমি আসলে খুব দুর্ঘটনার মুখোমুখি কখনো হতাম না। তো উনি এই ঘটনাটাও দেখছে, দেখতে দেখতে পিছন পিছন যাচ্ছে। তো হঠাৎ দেখে যে যখন সে বন্ধুটা মাথা ফাটা অবস্থায় দৌড়াচ্ছে, আর মুনতাসির তখন দেখলো যে দুইজন হকি স্টিক নিয়ে তার পিছন পিছন আবারও ধাওয়া করছে। তখন সে একটা ইটের গাদা, যেখানে ইট সাজানো ছিল, তার পিছনে গিয়ে দাঁড়ালো, এবং সে কী করতে হবে সিদ্ধান্ত নিয়ে ফেললো লেখকের ভাষ্য মতে। এরপরে সেখান থেকে ইট ছুঁড়ে ওই যে হকি স্টিক নিয়ে দুজন আসছিল তাদের মাথায় ছুঁড়ে মারলো। তো একজন তো সাথে সাথে ওখানে পড়ে গেল, মাথায় আঘাত লেগে। পরে আরেকজন ছুটে আসতে গেলো, তাকেও মারলো। এইটা দেখার পরে ওর ভিতরে একটা ভাবের উদয় হলো। জাফরের ভুলটা ভেঙে গেল, যে যাকে এত নরম সরম ভদ্র ছেলে মনে করতাম, সে তো প্রতিবাদ করতে জানে। এবং তখন সে সাহস করে, ওই অবস্থায় আসলে জাফর দাঁড়ায় থাকতে পারল না, তখন সে মুনতাসিরের কাছে গেল, এবং দুইজন মিলে পরে ফিরোজকে ধরলো। ধরে মুনতাসির তার নিজের গায়ের নতুন শার্ট ছিঁড়ে তার মাথায় বেঁধে দিল, এবং তখন জাফর বলছে যে শার্ট দিয়েও যে কারো ব্যান্ডেজ করা যায় সেটা আমি জীবনে প্রথম জানলাম। তো তখন ওরা বললো যে এখানে দাঁড়িয়ে থাকলে আসলে সমস্যা হবে, যার কারণ হকি স্টিক নিয়ে যারা ইয়ে করছে ওরা তো আবার আসবে। তো বললো কোনো সমস্যা নেই, পলায়ন করা যাবে না, আমি যা বলি তাই করো। এখানে যে পরিমাণে ইট আছে সহজে কেউ আসতে পারবে না, বাট পলায়ন করতে পারবে না। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আরও 10 জন এরকম হকি স্টিক নিয়ে দৌড়াই চলে আসলো। ওখানে দাঁড়ায় ওরা ইট দিয়ে ওদের মারতে লাগলো, এবং বললো নিশানা মিস করা যাবে না, মারে মাথায় লাগে। পরে এক পর্যায়ে ওরা কী হলো, যে পিছুপা হয়ে আসলে চলে গেল। তো সেখান থেকেই মুনতাসিরের সম্পর্কে ওদের ধারণা চেঞ্জ হয়ে গেল, এবং মুনতাসির তখন বলল যে এই সমাজ ব্যবস্থা, এই সব কিছুর পিছনে আসলে রুখে দাঁড়াতে হবে, সব কিছু তো জরাজীর্ণ, ঘুণে ধরে খেয়ে ফেলছে। তো কীভাবে করা যায়? তখন সে বলে একটা পত্রিকা বের করতে হবে। পত্রিকার নামও তারা দিয়ে ফেলো, অতন্দ্র নামে একটা পত্রিকা, যে পত্রিকা আসলে ওই সম্পাদনা করবে মুনতাসির নিজেই। আর জাফর লেখা দিবে, ফিরোজ যার মাথা ফাটছে সে লেখা দিবে, আর একজন বন্ধুর কথা বললো যে আশরাফ নামে, সে আসলে ছাপানোর ব্যবস্থা করে দিবে। আর এই টাকা, টোটাল টাকাটাই ম্যানেজ করবে মুনতাসির। তো এই যে টাকা যে ম্যানেজ করবে, সে বললো একটা পত্রিকা ছাপাতে তো কম টাকা ব্যয় হয় না। সে টাকা ছাপানোর জন্য, টাকার জন্য তখন কী করলো, সে টিউশন শুরু করলো, সে প্রুফ দেখা শুরু করলো। এইভাবে সারাদিন বিভিন্ন অফিসে গিয়ে সে বিজ্ঞাপন
অ্যারেঞ্জ করার ব্যবস্থা করতে লাগলো। এইভাবে সারাদিন সে এরকম বাইরে বাইরে ঘুরে রাত্রে এসে থাকে। পোশাক আশাকের উস্কো শুষ্ক অবস্থা, ক্লাস ঠিকমতো করতেছে না, তহুরের সাথে ঠিকমতো যোগাযোগ নাই। তো এইটা চলতেছে এবং এই যে মধ্য দিয়ে সে নিজেকে প্রমাণ করলো বা প্রকাশ করে দিল যে আমি আসলে আস্তিক না, আমি নাস্তিক। এই খবরটা কোনো ঘটনাক্রমে তার বাবার কানে চলে গেল। তার বাবা খুলনা থেকে আসলো এবং এসে তার রুমে যখন আসলো তখন রুমে আসলে কেউ ছিল না, অন্য একটা ছেলে ছিল যে ইনিয়ে বিনিয়ে আরও বেশি বেশি করে বলল। তো তার কিছুক্ষণ পরে তখন মুনতাসির আসলে হলের দিকে আসতেছে, তখন হল থেকে তার বাবা বেরিয়ে যাচ্ছে সব শোনার পরে। তো মুনতাসিরের সাথে তার দেখা হলো, দেখা হওয়ার পরে সে দু চোখ বেয়ে দুফোঁটা পানি পড়লো ছেলেটার, এই বাবার, এবং সে ছেলেটার দিক থেকে মুখ ফিরায় নিল যে তার বাবা নামাজ কালাম পড়ে সে আসলে ছেলেটা নাস্তিক হয়ে গেছে। এরপরে চলে গেল। এর 1-2 দিন পরে জাফর দেখলো যে মুনতাসির আসলে ব্যাগ ট্যাগ সব কিছু গুছায়নি, রুম থেকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? তো আমার বাবা জেনে গেছে যে আমি নাস্তিক হয়ে গেছি, আমাকে তো লেখাপড়ার খরচ দিবে না, আর দিলেও আসলে আমি নিতে পারবো না। তো আমি আসলে নবাবগঞ্জের দিকে একটা বাসা নিয়েছি, ওখানে আসলে বুড়িগঙ্গার বাতাস খাওয়া যাবে, এইসব বিভিন্ন কথা বললো। হ্যাঁ, তো তখন বললো যে মাছের গন্ধ পাবা, পায়খানার গন্ধ পাবা, এটা বলো, জাফর বললো। তো তখন একটা হাসি দিল। তো এইভাবেই ওখানকার জীবনটা তার শেষ হয়ে গেল, হল লাইফ। পরীক্ষার সময় সে পরীক্ষা দিতে আসে, ক্লাসে আসে, সব কিছুই চলতেছে, তো ওর সাথেও কথাবার্তা হয়, কিন্তু এইভাবে। এরপরে আর কোনো যোগাযোগ নাই। একদিন হঠাৎ করে ওখান থেকে ফোন আসলো, মানে একটা লোক আসলো, এসে তাকে সংবাদ দিল যে আসলে অমুক তোমাকে দেখতে চাই। তো গিয়ে দেখে যে আসলে ওই জায়গায় 2জন লোক বসে আছে, পাশে তোহরা বসে আছে, সে প্রুফ দেখার কাজ করতেছে। তো সে খুবই অসুস্থ। হ্যাঁ, তো সেটা সে দেখে চলে আসলো। এই হচ্ছে ওখানকার তার কাহিনী। এরপরে আসলে আর কোনো খোঁজ নাই, চলে আসলো, আর কোনো খোঁজ নাই, আবার সে হাওয়া হয়ে গেল। এই যে হাওয়া হয়ে গেল, হাওয়া হয়ে যাওয়ার পরে কোনো খোঁজ নাই, খোঁজ নাই। তো লেখক এই জিনিসটাকে আসলে তার খোঁজ যে চলতেছে সেটাকে লেখক এইভাবে বলতেছে যে কিছুদিন পরে মুনতাসিরের খোঁজে গিয়ে দেখলাম ঘর বন্ধ, ওই যে নবাবগঞ্জের ওই ঘরটাতে গেল আর কি। বাজারের লোকদের জিজ্ঞেস করলাম, তারা বলল সে থাকে না আজকাল, কোথায় থাকে বলতে পারলো না। সাদা আর কালো দুটি ইঁদুরের মতো দিনরাত আয়ুর কোমল তরুটি কাটছে, অবিরাম কেটে যাচ্ছে। কত কিছু ঘটছে আমাদের চারদিকে। বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ভর্তি হচ্ছে, নতুন আবেগে স্লোগান দিয়ে গলা সানিয়ে নিচ্ছে। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির ফ্যাক্টরিতে নতুন নতুন স্লোগান তৈরি হচ্ছে। আমরা বিদায় নিচ্ছি, ফেলে যাচ্ছি মাতৃ আদরে জড়িয়ে ধরা আনন্দ বেদনা উদ্দীপনার স্মৃতি মাখানো বিশ্ববিদ্যালয়। অনেক কিছু ভুলছি, ভুলবার বেদনায় কেঁদে কেঁদে উঠছি। পৃথিবীর কার্যকরণের কঠিন শৃঙ্খলে জড়িয়ে যাচ্ছি, তবু মাঝে মাঝে কাটার মতো ব্যথা নিয়ে মুনতাসিরের কথা মনে হয়। সঙ্গীতের মতো বাজে কানে তার নাম, আলেয়ার মতো জ্বলে জ্বলে তার চোখে তার দুঃসাহস। কোনো কোনো সন্ধ্যাবেলা একা থাকলে তার প্রিয় নক্ষত্রের দিকে চোখ পড়ে, অমনিতার কথা মনে পড়ে যায়। মুনতাসির এখন কোথায়, কি করে? অতন্দ্র কি বের হয় না? খবর রাখিনে। এমএ পাশ করে সংবাদপত্রে চাকরি নিয়েছি, আমার খবর আসে টেলিপ্রিন্টারের তারে। তো এইভাবে খোঁজ সে পাচ্ছে না, কিন্তু একবার হলো কি খোঁজ পেল। 5জন অ্যাক্সিডেন্ট করছে ড্যামরাতে, তো সেখানে সে রিপোর্ট করতে গেছে, রিপোর্ট করতে যায় সেখানে সে একটা তার খোঁজ পেল। কীভাবে পাচ্ছে সেটাও লেখক বলছে যে তার বেশ কিছুদিন পরে একখানা ট্রাক অ্যাক্সিডেন্টের রিপোর্ট নিতে আমাকে ড্যামরা যেতে হয়েছিল। কি আর রিপোর্ট নেব, 5জনের শরীর থেতলেছে, এ আর এমন বেশি কি, মানুষ তো মরছে হরদম। বেবি ট্যাক্সিতে উঠতেই চোখাচোখি, পয়লা চিনতে পারেনি, গায়ে তেল কালির দাগ, চুলগুলো বেতের ফেসর মতো, কিন্তু মুখের হাসিটি এখনো অবিকল তেমনই আছে। মুনতাসির চিনতে পেরেছেন? আসল অনাবিল সে হাসি, একটু অভিযোগ নেই, তেমনই আছে রাজকুমার। আমাকে দেখে জড়িয়ে ধরল না, সম্ভবত অন্যান্য শ্রমিকদের মতো সেও বুঝে গেছে আমাদের মতো ভদ্রলোকদের মধ্যে জড়িয়ে ধরবার মতো কিছু নেই। এখানে কোথায় আছো? এখানে নয়, ওখানে। উঁচু উঁচু চিমনি দিয়ে ধোঁয়া ছড়ানো চটকলটা দেখিয়ে দিল। আর আছি এদের সঙ্গে। পেছনে গায়ে তেল কালি মাখা ঘরমাক্ত কলেবরের এক ঝাঁক মানুষ দেখিয়ে দিল। চটকলে ছুটির ঘন্টা পড়ছে, পিলপিল করে কালো পিঁপড়ের মতো মিলের উদর থেকে কালি মাখা গায়ে ঘাম ঝরা মানুষের ঝাঁক বেরিয়ে আসছে। খুব আশ্চর্য হচ্ছে না? হাসলো চিকন চিকন দাঁত দেখিয়ে। তার হাসিটি এখনো জুঁই ফুলের মতো সুন্দর। মানে পরবর্তীতে সে কি হয়েছে, সে ওই ড্যামরার ওদিকে গিয়ে চটকলের একটা শ্রমিক হিসেবে আসলে চাকরি নিচ্ছে এবং সেখানে সে কাজ করতেছে। তো এটা দেখে আসলে জাফর একটু অবাকই হলো, কারণ তার মতো একটা সম্ভাবনায় ছেলে এভাবে নষ্ট হয়ে গেল। তো সেটা হওয়ার পর তার আবার অন্য দিক থেকে একটা অনুশোচন হচ্ছে লেখকের। লেখক এক সময় বলছে যে আমরা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকেরা সকলেই তুষামদের জগতের বাসিন্দা। আমরা যা পড়ি তুষামদ, যা লিখি তাই তুষামদ। ওতে শক্ত কিছু, ঘন কিছু, গভীর কিছু নেই। সেজন্য আমাদের সিনেমাগুলোও ভারী দুর্বল, ফুলের ভার সইতে পারে না।
মুনতাসির লিখেছে জীবনের প্রত্যক্ষ সংগ্রামের কথা। জীবন ক্ষয় হচ্ছে চোখের সামনে, উলঙ্গ অভাব জীবনের বোটা ধরে টানাটানি করছে, হতাশা কালো ভালুকে থাবার মতো চেপে ধরছে, চোখের সামনে মালিক শ্রম চুরি করছে, সব কিছুর বিরুদ্ধে জীবন মাঝে মাঝে ঝিলিক দিয়ে যাচ্ছে। কি তার জিঘাংসা, কি তীব্র দুঃখ! আঘাতে হিমালয় বুঝি ধসে পড়বে। কালো ঘর্মসিক্ত মানুষের মনের পাথরে কয়লার নাহান আগুন সহ্য করার মতো স্নায়ু আমার নয়। অনুভব করলাম আমি একজন সাংবাদিক, শুধু সংবাদ লেখাই আমার পেশা। সত্য মিথ্যে সকল রকমের সংবাদ। মুনতাসিরের কথা চিন্তা করতে করতে ফিরে এলাম। তো এইভাবে আসলে ওখান থেকে সে চলে আসলো। চলে আসার পরে আর কোনো সংবাদ নিতে পারে নাই, খোঁজখবর নিতে পারে নাই, জীবন তো ব্যস্ত হয়ে গেছে। তো মাঝখানে তোহরাও খোঁজ নিছে, তোহরাকে সে বলতে নিষেধ করছিল, বলা যাবে না। তো ঠিক এইরকম একটা সময়ে তার কাছে টেলিফোন আসলো এবং টেলিফোনে বলল যে এরকম মুনতাসির নামে একজন লোক, ওই চটকলের শ্রমিকরা, একজন শ্রমিক ফোন দিয়েছিল যে সে আপনাকে একটু দেখতে চাই, কথা বলতে চাই। তখন এটা শোনার পরে সে একটা ট্যাক্সি নিয়ে মানে দ্রুত ওখানে রওনা দিল এবং তার বাসা তো সে চেনে, আগে যেহেতু একবার গিয়েছে, সেখানে চলে গেল। এবং যাওয়ার পরে তার সাথে শেষ যে সাক্ষাৎ, যে কথাগুলো হচ্ছে, সেটা লেখক এভাবে তুলে ধরছেন। কথা জড়িয়ে যাচ্ছে মুখে, প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে আসছে জীবনের জীবনী রস। সন্ধে নামছে, আকাশে কুয়াশা লেপ্টে ধরেছে, আবার ডাকলো জাফর। চেরাগ বাতির মিটমিটে আলোর মতো দৃষ্টি, দ্বীপের শিখা কঙ্কন, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আকাশে কুয়াশা, কুয়াশা শিওরে হীরকের মতো প্রতিভা এলানো তার প্রিয় নক্ষত্রটি কাঁপছে। ধীরে ধীরে একটি আঙুল তুলে ধরলো, আঙুলটিও কাঁপছে। জাফর, নক্ষত্রের চোখে জল কেন? আমি চেয়ে দেখলাম কুয়াশা। আবার বলল, জাফর, নক্ষত্রের চোখ বেয়ে লাল লাল জল ঝরছে, আমারও বুকেও তেমনি লাল লাল জল ঝরছে। আহ, একটিবার আমি বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি তোহরা। প্রেমের চেয়ে জীবনকে দামি মনে করেছিলাম, সে জীবনকে খুঁজলাম, পেয়েছি। তোহরা ছিল আমার প্রাণ, প্রাণ আমার। একবার একটি কবিতা লেখা দিয়েছিল, পৃথিবীর সুর আমি পৃথিবীতে বাস করি, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে গতিময় করি। আমাকেও ছুঁয়েছ তোহরা, আমার পাখায় লেগেছে গতি। আমি পেরিয়ে যাচ্ছি, জীবনের সীমানা পেরিয়ে যাচ্ছি। কোথায়? অন্ধকার, অকুল অন্ধকার। জাফর নক্ষত্রের চোখে জল, আমার বুকে জল, লাল লাল জল। আবার কথা বলতে চেষ্টা করলো, শরীরে খিল ধরেছে, হাত পা কুঁকড়ে আসছে, সমস্ত শরীরে মোচড় খেলছে, বারবার মুখ খুলতে চেষ্টা করে, পারে না। জীবন প্রদীপ নিভছে, জীবনী রস অ্যাসিডের মতো উঠছে। একটি ফুল বোটা থেকে ঝরেছে, বাতাসের পাপড়িগুলো কাঁপছে। প্রাণপণ শক্তিতে মুখ খুলল মুনতাসির। জাফর, তোহরাকে আমাকে ক্ষমা করতে বলবে। আর লেখা খাতা দুটো তাকে একটা হিক্কে উঠল। তারপর সব শেষ। চমৎকার একটি গল্প। এখানে অনেকের জীবনের সাথে মিলে যাবে। ইউনিভার্সিটি এসে অনেকেই অনেক রকম চেঞ্জ হয়। আমি যখন ইউনিভার্সিটি আসলাম আমিও দেখেছি যে মাদ্রাসা থেকে আসছে হুজুর, পরবর্তীতে পুরো বাম দল করে অন্যরকম হয়ে গেছে। আবার অনেকে খুব অন্য ঘরানার থেকে এখানে এসে হুজুর হয়ে গেছে। তো এই ইউনিভার্সিটিতে আসলে অনেককে অনেক রকম চেঞ্জ করে দেয়। মুনতাসিরের হয়তো লেখক একটা বন্ধুর কাহিনী লিখলে একদম খুঁজলে হাজার হাজার কাহিনী পাওয়া যাবে। তো চমৎকার একটি বই, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বই। জীবন কিভাবে মানুষের কোথা থেকে পরিবর্তন করে কোথায় নিয়ে যায়। তো দিন শেষে আসলে ভালোবাসায় থেকে যায়, সেই ভালোবাসাটা আমরা উপলব্ধি করতে কখনো পারি সময় মতো, আর কখনো অসময়ে গিয়ে উপলব্ধি করি যখন আসলে আমাদের কিছুই করার থাকে না। আল্লাহ হাফেজ।